যেসব গল্প শুনলে আমাদের মনে ঘৃণা জাগে, আসলে সেসব গল্পের ভিতরেই লুকিয়ে থাকে আমাদের অন্য একটা রূপ। গল্পের আধার হয়ে দাঁড়ায় তার আয়না। সভ্যতার অগ্রগতির সাথে সময় যত পাল্টেছে, মানুষও পাল্টেছে নিজেকে। আজ আমরা শিক্ষিত, প্রগতিশীল, বর্ধিষ্ণু এক সামাজিক প্রজাতি। কিন্তু এই নতুন সময়ের মাঝে দাঁড়িয়েও বর্তমানকে কাটাছেঁড়া করলে আমাদের চোখের সামনে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন এক তথ্য। শিক্ষা ও সংস্কৃতির আলো আদৌ কি মুছিয়ে দিতে পেরেছে আমাদের মনের ভিতরের অন্ধকার? আসুন শুনে নেওয়া যাক @হরর অরিজিনালসে আমাদের আজকের নিবেদন, বোহেমিয়ানের কলমে অমাবস্যা। কালো মূর্তিটার দিকে হাঁ করে তাকিয়ে থাকে 4 বছরের ঋতু। এ কেমন মাটির পুতুল? এমন ভয়ঙ্কর পুতুলকে নিয়ে খেলেটাকে? কুঁকড়ে ঠাকুমাকে আরো জোরে চাপটে ধরে। বিলাহাটির মেলা বীরভূমের এই 4টে গ্রামের মধ্যে সবচেয়ে বড় মেলা। মেলাটা প্রতি বছর হয় মূলত বিলাহাটি পৌষ কালী পুজোকে কেন্দ্র করে। বছরের এই সময় এজন্যই নির্জন বিলাহাটির প্রান্তর নানা রকমের বিপণী, খাওয়ার দোকান, ছোটদের খেলনার দোকান, গরু বাছুরের সওদাগর, বেঁধে বেঁধে নিয়ে যাত্রাপালা এবং প্রচুর মানুষদের সমাগম জমে ওঠে। ছোট্ট ঋতুর কাছে এটাই প্রথম মেলায় আসা, তাও আবার ঠাকুমার সাথে। ছোট ছোট চোখে সব নতুন আলো আর মানুষের ঢল এক সরল হাসি ফুটিয়ে তুলেছে ওর মুখে। ঠাকুমার হাত ধরে সব দেখতে দেখতেও এগোয় কালী মন্দিরের কাছে। পুরুত ঠাকুর পুজোয় বসেছেন। 3-4 জন গ্রাম্য বধূ পুজোর জোগাড়ে সাহায্য করছে পুরুত ঠাকুরকে। ভাঙা চোরা পুরনো মন্দিরের ভিতরে ভরে আছে ধুনো সুগন্ধি ধোঁয়া। তখনই সেই ধোঁয়ার আড়ালে ঋতু প্রথমবার দেখে মূর্তিটাকে। কি অদ্ভুত মূর্তি! এমন কালো গায়ের রং, তার ওপর আবার তার হাত। তার মধ্যে দুটো হাতের এক হাতে একটা প্রকাণ্ড কাটারি, আর আরেক হাতে একটা লোকের কাটা মুন্ডু। পায়ের তলাতেও শুয়ে আছে একটা লোক। জিভটাও কেমন বড় আর লাল। ঠাকুমাকে জড়িয়ে ধরে ভয়ে ভয়ে সেদিকে তাকাতে ঠাকুমা হেসে কোলে তুলে নেয় ছোট্ট ঋতুকে। ভয় তো পেলি নাকি রে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করে ঋতু। ওটা কি রে আম্মা? ঠাকুমা হেসে বলে, উনি খুব জাগ্রত দেবী আছেন বটে। ই হইলেন বিলাহাটির বড় মা। পরিষ্কার মন থেকে যা চাইবি বড় মা তাই তোকে দিবেন। মোর ভয় তো করে কি কে দেখলে। সে কি রে মা? মাকে কেউ ভয় করে নাকি? চমকে নাতনি ঠাকুমা ঘুরে দেখেন ষাটরত পুরুত ঠাকুর ওনাদের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বসে আছে। হাত নেড়ে কাছে ডাকলেন ঋতুকে। ঋতু কোল থেকে নেমে দুরু দুরু বুকে গিয়ে দাঁড়ালো পুরুত ঠাকুরের সামনে। তিনি হেসে ওর মাথায় হাত রেখে বললেন, আর তুই শুধু মায়ের গঠন দেখলি, চোখটা দেখলি না? দেখ দেখ একটু, কত মায়া। অবাক চোখে ঋতু ঘুরে তাকায়, আর তাকায় সোজা মূর্তির দিকে। কই, এখন তো আর তেমন ভয়ঙ্কর লাগছে না মূর্তিটাকে। বেশ ভালোই লাগছে। মুখটা কেমন হাসি হাসি, আর সত্যিই তো চোখটা বেশ মায়ায় ভরা। কেমন যেন আপন আপন ভাব রয়েছে। ঋতু মুগ্ধ চোখে তাকিয়ে থাকে সেই দু চোখের দিকে। ওরে, ইনি হলেন মহাশূন্য, অনন্তের দেবী,
একাধারে ভালোবাসা, মমতা, অন্যধারে অশুভ শক্তি সংহারক এই দেবী। শত শত ডাকিনী যোগিনী এই দেবীর করতলে, এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব এই দেবীর পদতলে। এই দেবী হলেন প্রলয়ঙ্কারী মমতাময়ী সৃষ্টির সমস্ত শুভ শক্তির বাহক এবং রূপক জগৎমাতা মহাকালী। হাত জোর করে মূর্তির দিকে তাকিয়ে এক বিভরিত ঘোরে কথাগুলো বলে চললেন পুরুষ ঠাকুর। ছোট্ট ঋতু মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে অস্ফুটে বলে ওঠে, কালী। দৃষ্টি এখনো ঝাপসা হয়ে আছে ঋতু, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে, চোখের সামনে জ্বলছে উজ্জ্বল গোল সাদা আলো। ধীরে ধীরে শিথিল অনুভূতিগুলো ফিরে আসতেই নাকে এসে ধাক্কা মারে তীব্র ফিনাইলের ওষুধের গন্ধ। এই বিশেষ গন্ধ শুধুমাত্র একটা জায়গাতেই পাওয়া যায়, হাসপাতাল। চড়াক করে ওঠে মাথাটা, হাত পা ছড়ার চেষ্টা করতেই বোঝে ওর শরীর বাঁধা রয়েছে একটা অপারেশন টেবিলে, অর্থাৎ শুয়ে রয়েছে একটা অপারেশন চেম্বার। এদিক ওদিক চোখ ঘোরাতে দেখে একটা অন্ধকার ঘর, দরজা বন্ধ। অপারেশন টেবিলের পাশেই রাখা স্ক্যালপেল, ছুরি, ট্রে, সাকশন ও অপারেশন যাবতীয় সরঞ্জাম। অজানা আতঙ্কে বুকটা কেঁপে ওঠে ঋতু, তলপেটটা মোচড় দিয়ে ওঠে ভয়। পরনের মলিন জামাটা ঘামে ভিজে জপ জপ করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। গলা ফাটিয়ে চিৎকার করতে চাইছে প্রাণপণ, কিন্তু হায় নিয়তি, শুকিয়ে বসে যাওয়া গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। তবে কি ওর বাঁচার কোনো আশা নেই? ফুপিয়ে কেঁদে উঠল ঋতু। নিজের জন্য নয়, পেটের সন্তানের জন্য। একটা নিষ্পাপ প্রাণ দেখতে পাবে না এই পৃথিবীর আলো। কারণ ওর পেটের সন্তান একটা মেয়ে। শুধুমাত্র এটাই সেই ছোট্ট জীবনটার অপরাধ। ক্রমাগত হাহাকারে অদৃষ্টকে দুষতে লাগলো ঋতু। ব্যাপারটা শুরু হয় মাস চারেক আগে, ঋতুর প্রেগনেন্ট হওয়ার খবরের পরপরই। ঋতুর বর জগেন ট্রান্সপোর্টের ট্রাক চালায়। কামাই ভালো হলে কি হবে, জগেনের অতিরিক্ত পান দোষে বাড়িতে ঢোকে না প্রায় কিছুই। ঋতু অনেকবার বুঝিয়েছে, ভালোবেসে আদরে জোর করে সোহাগ করে, কিন্তু বদলে কপালে শুধুই জুটেছে অশ্রাব্য গালিগালাজ কিংবা বেধড়ক মার। মা কালীর প্রায় ছেঁড়া ছবির সামনে দাঁড়িয়ে রোজ প্রার্থনা করেছে ওর সুমতি। তারপর যখন ওর শরীর জানান দিল পেটে বাচ্চা এসছে, তখন ঋতুর মনে হলো এবার হয়তো ভগবান মুখ তুলে চাইবেন। আর কিছু হোক না হোক, নিজের জারজ সন্তানের জন্য তো মানুষ বদলায়। দুরু দুরু বুকে সেদিন রাতে জগনকে সে খবর দিতে জগেন বাংলার গ্লাসে চুমুক দিয়ে ঠান্ডা চোখে তাকালো ঋতুর দিকে। সে কি খুনে দৃষ্টি! ভয় পেল ঋতু। বিশ্রী গন্ধে ঢেকুর তুলে ঘর ঘরে গলায় সাপ জানিয়ে দিল, অত খুশি হসলাই, উটো ছেলে হলে রানী সাজিয়ে রাখবো তোকে, কিন্তু উটো যদি মাইয়াড হয়েছে। এরপরের না বলা কথাগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি ঋতুর। জগেনের মতো লোকেদের ঠান্ডা মাথায় না বলা কথাগুলো কাজে করতে কখনো হাত কাঁপে না। পরের দিনই ঋতুর প্রবল অনিচ্ছা সত্ত্বেও ওকে এক প্রকার জোর করে নিয়ে যায় হাসপাতালে। ওই হাসপাতালেই ওর বন্ধু ওয়ার্ড বয়ের কাজ করে। ওকে বলে কয়ে চেনাশোনা ডাক্তারকে ঘুষ খাইয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে জানা যায় নিয়তির কুটিল চক্রান্তে সে ভ্রূণ এক মেয়ের। তারপরেই চলতে থাকে ঋতুর ওপর নির্মম অত্যাচার, বেড়ে যায় গালিগালাজ আর মারধরের পরিমাণ। জগেন রাত বিরতে মদের ঘোরেও চুলের মুঠি ধরে ঘরে এক কোনায় ছুঁড়ে ফেলে
ঘর ঘরে গলায় গর্জে ওঠে, ওটাকে ফেললি দে বটে, নয়তো বহুত খারাপ তো হইবেক। সারা জীবন পড়ে মার খাওয়া ঋতু নিজের সন্তানের জন্য ঘুরে দাঁড়ায়। দেয়ালে পিঠ থেকে গিয়ে প্রথমবার জগেনের লাল লাল নিশাতুর চোখে চোখ রেখে বলে ওঠে, মোর জীবন থাকতে এই কামটো তোকে করতে দিব ক্লাই। এরপরেই হঠাৎ আচরণ বদলে যায় জগের। ভালো ব্যবহার শুরু করে ঋতুর সাথে, নতুন শাড়ি এনে দেয়, ভালো খাবার নিয়ে আসে ঘরে। ঋতু ভাবল, যাক, শেষ পর্যন্ত ভগবান মুখ তুলে চেয়েছে, কিন্তু এবারেও হাসলেন পর্যন্ত। গতকাল রাতে জগেন ফিরে নিজের হাতে দুধ করে খাওয়ায় ওকে। এখন প্রতিদিনই জগেন ওকে রাতে দুধ খাইয়ে ঘুমোতে যেতে দেয়, তাই আপত্তি না করে খেয়ে নেয় ঋতু। কিন্তু খাওয়ার পরপরই চোখ জুড়ে এক পৃথিবী ঘুম নেমে আসে। চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে দেখে জগেন তাকিয়ে ওরই দিকে, আর ওর ঠোঁটে এক চিলতে ক্রূর হাসি। ধীরে ধীরে খুলে যায় অন্ধকার ঘরের দরজা। ডাক্তার ও নার্সের পোশাক পরে ঢুকে আসে তিনজনেরই মুখে মাস্ক, হাতে গ্লাভস। আবছা আলোয় ঈশ্বর দেখতে পাওয়া দুটো চোখে পাথরের কাঠিন্য। ওরা এগিয়ে আসছে ওরই দিকে। আতঙ্কে, অলিখিত ভবিষ্যতের ভয় অজ্ঞান হয়ে যাওয়ার আগে ঋতুর মুখ থেকে মোহগ্রস্তের মতো বেরিয়ে আসে, কালি। হাতের থলিটাকে পাথরে বেঁধে কচুরিপানায় ভরা মজা পুকুরটায় ফেলে দিয়ে পিছনের গলির দিকে হাঁটতে থাকলো মদন। এদিকটা তেমন কেউ আসে না, এমনিতেও অন্ধকার, তার উপর মজা পুকুরের গন্ধ, কাজ খালাসের জন্য আইডিয়াল জায়গা। মদন আর চোখে দেখে থলিটা পড়ে কচুরিপানার স্তর সরে গিয়ে একটা মৃদু কম্পমান বৃত্ত তৈরি হয়েছে সেখানে। রোজ রোজ এই ফ্যাকনা ভালো লাগে না। যাদবের বাচ্চা আগে থেকে কিচ্ছু বলবে না, হঠাৎ হঠাৎ এসে, मदना एक तो काम कर दे भाई, अगली बार से पहले ही बोलूंगा। बीड़ी जलाइले जिगर से पिया, একটা বিড়ি ধরিয়ে সুকটান দেয়। বড়ালদের ইদো গলিটার পিছনে এই মজা পুকুরটাকে ও বহুদিন ব্যবহার করে কন্যা ভ্রূণগুলোকে ফেলার জন্য। পার কাজ 2000। আজকেও পেয়েছে সেই 2000, এবার যাবে মধুর ঠেকে। কিন্তু এতে কি আর হয় এখন? মধু আজকাল বাংলার রাখেই না থেকে, বলে পুলিশের কড়াকড়ি। আনমনে বিড়িতে টান দিয়ে একটা হিন্দি গানের কলি গুনগুনিয়ে ওঠে মদন রাহা, বসুমতী হাসপাতালে ওয়ার্ড বয়। নেশাটা ভালোই হয়েছে আজ। একটা কি নতুন মাল খালো মধু, হেব্বি খেতে। আবার আজ সাকিব ওরাও জুটে গিয়েছিল, মজলিস জমেছিল ভালোই। খরচটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু ওটা চলে, ইয়ার দোস্তের জন্য ঢুকে করাই যায়। আজ অমাবস্যা, কালী পুজো। সামনের পাড়ায় কালী পুজো হচ্ছে, তাই ওদিকটায় না গিয়ে ফেরবার জন্য পিছন দিকটা শর্টকাট হিসেবে ব্যবহার করলো। বড়ালদের ইঁদো গলিটার সামনে আসতেই কে যেন শুনতে পায় কাঁদছে কেউ, না, কোনো মেয়ে কাঁদছে। নেশাটা কি বেশি হয়ে গেছে নাকি সালা? অন্ধকারে একটু এগিয়ে দেখে পুকুরে ঘাটে একটা বাচ্চা মেয়ে বসে কাঁদছে, চোখ জলে ভরা। হচ্ছেটা কি? এখানে আসলো কিভাবে? হঠাৎ মনে পড়ল সামনে তো পুজো হচ্ছে, হয়তো খেলতে খেলতে এখানে চলে এসছে আর রাস্তা খুঁজে পাচ্ছে না। একটা শয়তানি বুদ্ধি খেলে গেল মাথায়। মেয়েটা একা, কোনো মতে ভুলিয়ে ভালিয়ে ঘরে তুলতে পারলে আজ রাতটা। টলতে টলতে এগিয়ে গিয়ে, কি রে, কি কইছিস?
এখানে বাকিটা শেষ করতে পারে না মদন। শ্যাওলা পড়া ঘাটের সিঁড়িতে পা পিছলে জলে পড়ে যায়। ধ্যাস সালা, সারা খায় কচুরিপানার পচা গন্ধ। বিশ্রী রকম গালি দিয়ে হাতড়ে ওঠার চেষ্টা করতেই শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায় ওর। এক ঝটকায় সমস্ত নেশা কেটে যায়। মনে হয় নিচে কে যেন ওর পা ধরে টানছে। ভয় কুঁকিয়ে ওঠে মদন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না। বুঝতে পারে একটা না, অনেকগুলো ছোট ছোট নরম হাত যেন ওকে জলের নিচে অতলে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় ঘাটে বসা মেয়েটা উঠে দাঁড়ায়। ঘোলাটে চোখে মদন দেখে এইটুকু মেয়ের চোখের জ্যোতি যেন অমাবস্যার ওই কালো অন্ধকারকেও আলোকিত করে দিচ্ছে। হাওয়ায় উঠতে থাকা চুলগুলো যেন এই অমাবস্যার নিশি রাত্রি। আর সে ঠায় তাকিয়ে আছে মদনের দিকে, মুখে বিদ্রুপের হাসি। হঠাৎ কোথা থেকে যেন ঘণ্টার ধ্বনি, উলুধ্বনি কানে আসে ওর। পুকুরের বাসি পচা গন্ধ ছাপিয়ে নাকে আসে সুন্দর একটা গন্ধ। গায়ে হাতের সংখ্যা বাড়তে থাকে উত্তরোত্তর, শরীর নামতে থাকে নিচে। শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি যেন কান ঝালাপালা করে দেবে। পাল্লা দিয়ে বাড়তে থাকে সুগন্ধ। হঠাৎ আকাশ পাতাল বিদীর্ণ করে অট্টহাস্য করে ওঠে মেয়েটা। ত্রিভুবন যেন কেঁপে উঠল সে অট্টহাসিতে। মদন পরিষ্কার এবং শেষবারের মতো শুনতে পায় জলের গভীরে অতল অন্ধকার থেকে ভেসে আসছে অনেকগুলো বাচ্চা মেয়ের খিলখিলিয়ে হাসির শব্দ। তারপর গভীর নিশ্চিদ্র অন্ধকার। একসময় পুকুরের জলে বুদবুদ ওঠা বন্ধ হয়ে স্থির হয়ে যায়। শুধু কচুরিপানাগুলো সরে গিয়ে একটা মৃদু কম্পমান বৃত্ত তৈরি করে পুকুরের মাঝখানে। কি করবেন আপনিই বলুন। মুখে বলবে, আপনারা যা বুঝেন। দেখো, 10 লাখ দেব, শুধু ব্যাপারটা চেপে দাও। আর 10 লাখ একটু কম হয়ে যাচ্ছে কিনা? একটু দূরেই অপারেশন টেবিলে পড়ে রয়েছে ঋতুর মৃতদেহ। দুপায়ের মাঝখান থেকে বয়ে যাচ্ছে রক্তধারা। ভ্রূণ বের করে নেয়ার পর মাত্র কয়েক মিনিটই বেঁচে ছিল বেচারি মেয়েটা। তারপর হঠাৎ একটু কেঁপে মুখ থেকে গ্যাঁচলা বেরিয়ে স্থির হয়ে যায় চিরতরে। খোলা বিস্ফারিত চোখে নির্মম পৃথিবীর জন্য এক রাশ ঘৃণা। ডাক্তাররা কিছুক্ষণ চেষ্টা করার পরেই বুঝতে পারে এই দেহে প্রাণ ফেরানো অসম্ভব। সঙ্গে সঙ্গে ডাকা হয় যাদব ও জগেনকে। জগেন এসে পরিস্থিতি বুঝে মনে মনে পুলকিত হয়। আরে বাস, দুটো ঝামেলা একসাথেই শেষ। এবার যদি একটু চাপ দিয়ে কিছু পকেটস্থ করতে পারে তাহলেই তো কেল্লা ফতে। যেমন ভাবা তেমন কাজ। সঙ্গে সঙ্গে শুরু করে ওর নাটক। প্রথমে বউকে কতটা ভালোবাসে এই বিরহের মর্মে রীতিমতো পুলিশের ভয় দেখিয়ে চাপ দিয়ে এখন টাকার প্রসঙ্গ উঠতে খানিক হালকা খেলে। 10 লাখ মোটেও কম নয়, কিন্তু যদি চাপ দিয়ে আরো বাড়ানো যায় তাহলে কথাই নেই। হঠাৎ নার্সের ভয়ার্ত আওয়াজে ওদিকে ফিরে তাকায় সবাই। নার্সের ভয়ার্ত দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই সবার হৃদকম্প স্তব্ধ হয়ে যায়। অপারেশন থিয়েটারের আলোটা দপদপ করে জ্বলছে নিচ্ছে। ঠিক তার নিচেই ঋতুর মৃতদেহ থরথর করে কাঁপছে, যেন ভূমিকম্প শুরু হয়েছে সে শরীরে। ডাক্তার, নার্স, জগেন ও যাদবের পায়ের তলার মাটিও কেঁপে উঠছে যেন। ঋতুর দেহটা কিছুক্ষণ হাওয়ার কাঁপতে কাঁপতে হঠাৎ হাত পা ছুড়ে একদম সিধে হয়ে শটান দাঁড়িয়ে পড়ল। দাঁড়ালো বলা ভুল, ঋতুর দেহ এখন বাতাসে ভাসছে খাড়া হয়ে, মুখ নিচে, চোখ বন্ধ। দুপায়ের মাঝ থেকে টপ টপ করে গড়িয়ে পড়া রক্তধারা জমছে মেঝেতে।
দপদপ করে জ্বলতে থাকা এক চিলতে সাদা আলোয় ঘরের পরিবেশ নারকীয় হয়ে উঠছে ধীরে ধীরে। নার্সটা ফুঁপিয়ে কাঁদতে লাগলো তারম্বরে। ডাক্তাররা বিড়বিড় করছে ক্রমাগত, ইম্পসিবল, ইম্পসিবল। জগেনের দেহে সমস্ত রক্ত যেন কেউ শুষে নিয়েছে এক নিমেষে। ফ্যাকাশে সাদা মুখে বিস্ফারিত চোখে দেখছে তার আসন্ন মৃত্যুকে। যাদব স্নায়ুর জোর রাখতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। ঋতু মাথা তুলল ধীরে ধীরে, খোলা চোখে তাকালো ওদের দিকে। উফ, এ কি দৃষ্টি ওর চোখের! ঋতুর চোখে মনির কোনো অস্তিত্বই নেই। পুরো ধবধবে সাদা চোখে বিভৎস হয়ে উঠেছে নীলচে কঠিন মুখটা। ঠোঁটের কোনায় ক্রূর ব্যঙ্গের হাসি। বদ্ধ ঘরে অলৌকিকভাবে উত্তরোত্তর বেড়ে উঠছে ধুনো আর চন্দনের সুগন্ধ। হঠাৎ সেই এক চিলতে সাদা আলো টপ করে নিভে যেতেই ঘরে নেমে এলো করাল কালো অন্ধকার। কাছে পিঠে কোনো মন্দির থেকে ভেসে আসলো একটানা শঙ্খধ্বনি। পরের দিনে হেডলাইন, বসুমতী হাসপাতালে নির্মমভাবে খুন 5 জন, তার মধ্যে 2 জন ডাক্তার, একজন নার্স ও একজন সেই হাসপাতালেরই ওয়ার্ড বয়। বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি। এছাড়াও একজন মদ্যপ জনৈকের পুকুরে পড়ে মৃত্যু। চাঞ্চল্যকর বিষয় হলো এই লোকটিও বসুমতী হাসপাতালের ওয়ার্ড বয় এবং তার লাশের সাথে পাওয়া যায় পুকুর জুড়ে ভাসমান অনেকগুলি পলিথিনের ব্যাগ এবং তাতে ভর্তি ভ্রূণ, কন্যা ভ্রূণ। শুনছিলেন বোহেমিয়ানের গল্প অমাবস্যা। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল অমৃতা, প্রমিত, অরিজিৎ, কেয়া, সুতপা, প্রসূন এবং শুভম। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে আমি স্বর্ণব, পোস্টার ডিজাইনে সৌভিক। পরবর্তী এরকম আরও গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন @horrorkill। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।